আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা প্রেষণার ধারণা এবং প্রেষণার প্রক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব প্রেষণার গুরুত্ব, প্রেষণা দানের বিভিন্ন উপায় বা পদ্ধতি। আজকের এই পড়াটুকু তোমরা পাঠ 7.5 এবং 7.6 এর মধ্যে খুঁজে পাবে। তাহলে আমি শুরু করছি। 7.5 প্রেষণার গুরুত্ব। গত ক্লাসে আমরা প্রেষণা কি সেটা পড়েছিলাম, মনে আছে কি? প্রেষণা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছা প্রণোদিত করার কাজ। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছা প্রণোদিত করার কাজকেই প্রেষণা বলা হয়। এখন এই প্রেষণা ব্যবস্থাপনার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ সেটাই এখন আমরা পড়ব। প্রেষণার গুরুত্ব। ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রেষণার গুরুত্বের প্রথম পয়েন্টটি খেয়াল করো, মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি বা মানব শক্তি অথবা কর্মী বাহিনী, আমরা যেটাই বলি না কেন, যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বাহিনী যত দক্ষ ও যোগ্যই হোক না কেন, কাজের ক্ষেত্রে যদি তারা স্বেচ্ছা প্রণোদিত না হয়, তাহলে তাদের নিকট থেকে কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায় না। আর তাই আধুনিক লেখকগণ কর্মীদের এই কর্ম সম্পাদনের বিষয়টিকে একটি সমীকরণের সাহায্যে উপস্থাপন করেছেন। সমীকরণটি হচ্ছে কর্ম সম্পাদন সমান সমান প্রেষণা ইন্টু কর্মীর সামর্থ্য প্লাস কর্মীর জ্ঞান। এই সমীকরণটিকে ইংরেজিতে প্রকাশ করা হয় অথবা P equal to M into A plus K, যখন P equal to পারফরমেন্স অর্থাৎ কর্মসম্পাদন, M হচ্ছে মোটিভেশন, A হচ্ছে অ্যাবিলিটি, মোটিভেশন হচ্ছে প্রেষণা, A অ্যাবিলিটি হচ্ছে কর্মীর সামর্থ্য, আর K তে নলেজ হচ্ছে কর্মীর জ্ঞান। অর্থাৎ কর্মীর সামর্থ্য ও জ্ঞানের যথার্থ ব্যবহার প্রেষণার উপর নির্ভরশীল। তোমরা কর্মসম্পাদনের এই সূত্রটি বা সমীকরণটি একটু শিখে রাখবে, কারণ এটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে যে কর্মসম্পাদনের সূত্র কোনটি। প্রেষণার গুরুত্বের সেকেন্ড পয়েন্টটি হচ্ছে কর্মী মনোবল উন্নয়ন। উত্তম প্রেষণা কর্মীদের কার্যসন্তুষ্টি সৃষ্টি করে, আর এরূপ সন্তুষ্টি মনোবলের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাই প্রেষণা প্রতিষ্ঠানের প্রতি এবং কাজের প্রতি কর্মীদের অধিক আন্তরিক করে তোলে এবং প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী যে কোনো কার্যকলাপে কর্মীদেরকে নিরুৎসাহিত করে, ফলে প্রতিষ্ঠানে একটি উত্তম কার্যপরিবেশ সৃষ্টি হয়। এর পরের পয়েন্টটি হচ্ছে দক্ষতা বৃদ্ধি। সঠিক প্রেষণা কর্মীদের কাজে শুধু স্বেচ্ছা প্রণোদিতই করে না, বরং তাদের যোগ্যতারও বিকাশ ঘটায়। কিভাবে কর্মীদের দক্ষতা কিংবা যোগ্যতার বিকাশ ঘটায়? যে কাজের প্রতি আন্তরিকতা থাকলে স্বাভাবিকভাবে কর্মীরা সেই কাজ করতে আনন্দ পায় এবং আনন্দের সাথে যে কোনো কাজ করলে সেটা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আর যদি প্রতিষ্ঠানে প্রেষণা না থাকে বা প্রেষণার অভাবে কর্মীরা কাজে
উৎসাহ বোধ করে না, যা তাদের কর্মদক্ষতাকে হ্রাস করে। এর পরের পয়েন্টটি হচ্ছে অধিক উৎপাদন। প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে যথাসম্ভব কম ব্যয়ে সর্বোচ্চ উৎপাদনের উপর, আর এ কারণে জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়া দরকার। প্রতিষ্ঠানে কাঁচামাল, যন্ত্রপাতি সহ অন্যান্য উপাদান যত পর্যাপ্ত পরিমাণেই থাকুক না কেন, যদি জনশক্তি প্রেষণার অভাবে অকার্যকর হয়, তাহলে কখনোই অধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়। এই কারণে অধিক উৎপাদনের জন্য কর্মীদের প্রেষণা দেওয়া দরকার। এর পরের পয়েন্টটি হচ্ছে অপচয় হ্রাস। প্রেষণা অপচয় হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে খেয়াল করো, যে প্রেষণার অভাবে কর্মীদের শ্রম ঘন্টার যে অপচয় হয়, উত্তম প্রেষণার কারণে তা অনেকাংশে রোধ করা সম্ভব। অর্থাৎ কর্মী যদি কাজের প্রতি উৎসাহিত না হয় বা স্বেচ্ছাপ্রণোদিত না হয়, তাহলে যে কাজটি ধরো 1 ঘন্টায় করা সম্ভব, প্রেষণার অভাবে কর্মী সেই কাজটি করতে হয়তো 2 ঘন্টা লাগতে পারে। তাহলে এক্ষেত্রে শ্রম ঘন্টার অপচয় হচ্ছে। আর যদি কর্মীদেরকে উত্তমভাবে প্রেষণা দেওয়া যায়, তাহলে কর্মীরা শুধু কাজে আন্তরিকই হয় না, বরং উপকরণের কার্যকর ব্যবহারেও তারা সচেষ্ট হয়, যা সামগ্রিক অপচয় হ্রাস করে। এর পরের পয়েন্টটি হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। শ্রম ঘূর্ণায়মানতা কি? খেয়াল করো, যে কর্মীদের চাকরি ছেড়ে যাওয়া এবং নতুন কর্মী সেই পদে নিয়োগ দেওয়া, এটাকে বলা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। প্রতিষ্ঠানে কর্মীদের কর্মস্থল ত্যাগের একটি বড় কারণ হলো প্রেষণার অভাব। কারণ কর্মীরা কাজের বিনিময়ে ন্যায্য প্রাপ্তির প্রত্যাশা করে, অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক প্রত্যাশা করে। প্রতিষ্ঠান যখন কর্মীদের সামর্থ্য অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করে, তখন কর্মীরা প্রতিষ্ঠান ত্যাগ করতে চায় না। ফলে প্রতিষ্ঠানে শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস পায় এবং এই সংক্রান্ত জটিলতা ও ব্যয় কমে। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি শ্রম ঘূর্ণায়মানতার হার বেশি হয়, যে আজকে কর্মী নিয়োগ দিচ্ছে, 1 মাস পরে কর্মী চলে যাচ্ছে, তখন সেই পদে কর্মী নিয়োগ দেওয়ার জন্য আবার তাদেরকে বিজ্ঞাপন দিতে হয়, পরীক্ষা নিতে হয়, কর্মী নিয়োগ করতে হয়। এই সংক্রান্ত কাজে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় হয়। সেই কারণে বলা হচ্ছে যে যদি কর্মীরা প্রতিষ্ঠানে তাদের ন্যায্য পারিশ্রমিক পায়, তখন প্রতিষ্ঠান ত্যাগ করতে চায় না। ফলে প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস পায় এবং এই সংক্রান্ত জটিলতা ও ব্যয় হ্রাস পায়। এর পরের পয়েন্টটি হচ্ছে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা করাও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ, আর এই কাজটি প্রেষণার দ্বারাই অর্জন করা সম্ভব। কর্মীদের মানসিক দিক থেকে যত সন্তুষ্ট রাখা যায়, ব্যবস্থাপনার প্রতি তাদের ধারণা ও আন্তরিকতা তত বৃদ্ধি পায়। প্রেষণার অভাবে কর্মীরা আন্দোলনে নামে ও শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক খারাপ হয়। মোট কথা, যে কোনো প্রতিষ্ঠানে সকল পর্যায়ের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করা না গেলে কখনোই সেই প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারে না। এ কারণেই
ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো পাঠ ৭.৬ প্রেষণা দানের বিভিন্ন উপায় বা পদ্ধতি। প্রকৃতি অনুযায়ী প্রেষণা দানের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়: ইতিবাচক প্রেষণাদান পদ্ধতি ও নেতিবাচক প্রেষণাদান পদ্ধতি। ইতিবাচক প্রেষণাদান পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে আর্থিক পদ্ধতি এবং অনার্থিক পদ্ধতি। তোমাদের বইতে যে ছবিটি দেওয়া আছে, চিত্রটি, এটি হচ্ছে ইতিবাচক প্রেষণার দুটো পদ্ধতি: আর্থিক উপায় বা পদ্ধতি, অনার্থিক উপায় বা পদ্ধতি। আর্থিক প্রেষণাদানের আর্থিক উপায়ের বা আর্থিক উপায়ের পদ্ধতির উপাদানগুলো হচ্ছে এগুলো, আর অনার্থিক প্রেষণার উপায় বা পদ্ধতির উপাদানগুলো হচ্ছে এগুলো। এই প্রতিটি উপাদান সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। প্রেষণাদানের আর্থিক উপায় বা পদ্ধতি। অর্থ ও আর্থিক সুযোগ সুবিধার সাথে সম্পৃক্ত প্রেষণার ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। এই আর্থিক প্রেষণার উপাদানসমূহ নিচে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম উপাদানটি খেয়াল করো, ন্যায্য বেতন। ন্যায্য বেতন কাকে বলে বা বেতন কাকে বলে, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের বেতন কাঠামোর অন্তর্ভুক্ত কর্মীদের পারিশ্রমিক হিসেবে মাসে যে অর্থ প্রদান করা হয়, প্রতি মাসে যে অর্থ প্রদান করা হয়, সেটাকে বলা হয় বেতন। কর্মী যদি তাকে প্রদত্ত বেতন অন্যায্য মনে করে, অর্থাৎ কর্মী যদি মনে করে যে তাকে যে বেতনটা দেওয়া হচ্ছে সেটা ন্যায্য নয়, তখন কার্যক্ষেত্রে কর্মী উৎসাহিত বোধ করে না। এর ফলে তার কর্মদক্ষতা হ্রাস পায়। এই কারণে প্রতিটি কর্মীকে অবশ্যই তার ন্যায্য বেতন দিতে হবে। এরপরের উপাদানটি হচ্ছে মুনাফার অংশ। পণ্য বা সেবা বিক্রয় থেকে যে লাভ অর্জিত হয় তাকে মুনাফা বলে। সাধারণভাবে মুনাফা মালিকের প্রাপ্য, তবে কর্মীদের যদি এই মুনাফার একটি অংশ দেওয়া হয় তাহলে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে কাজে উৎসাহিত হয় এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির জন্য তারা আরো সচেষ্ট হয়। এই কারণে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফার কিছু অংশ কর্মীদের প্রদান করলে তারা কার্যক্ষেত্রে প্রেষিত হয়। এরপরের উপাদানটি হচ্ছে বোনাস। প্রত্যাশার সাথে যুক্ত হয় এমন কোনো প্রাপ্তিকেই বোনাস বলে। বর্তমান সময়ে কর্মীদের উদ্দীপনা সৃষ্টির জন্য বোনাস একটি ফলপ্রদ পদ্ধতি, অর্থাৎ কার্যকর পদ্ধতি। একে কর্মীরা বাড়তি পাওনা মনে করে, ফলে কাজে উৎসাহিত হয়। সাধারণত বিভিন্ন পর্ব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে বোনাস দেওয়া হয়। এর বাইরেও প্রতি বছর প্রতিষ্ঠান মুনাফা অর্জন করলে বা কোনো অর্জনের প্রেক্ষিতেও যদি কর্মীদের বোনাস দেওয়া যায় তাহলে কর্মীরা কার্যক্ষেত্রে উৎসাহিত হয়। এর পরের পয়েন্টটি হচ্ছে আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা বলতে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষাকে বোঝায়। একজন কর্মী তার নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিপদ আপদে ও অবসরের পর আর্থিক সুরক্ষার প্রত্যাশা করে। এই লক্ষ্যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি
পেনশন, গ্রুপ বীমা ইত্যাদির সুযোগ বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়। আর্থিক প্রেষণার ৫ নম্বর উপাদানটি হচ্ছে অগ্রিম, অর্থাৎ কর্মীকে অগ্রিম অর্থ প্রদান করা। ভবিষ্যৎ পাওনা থেকে কর্মীকে আগেভাগেই প্রদেয় অর্থকে বলা হচ্ছে অগ্রিম। কর্মীদের বিভিন্ন প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে বা কর্মী ভবিষ্যতে পাবে এমন কোনো পাওনা থেকে পরবর্তী সময়ে মাসে মাসে কেটে নেওয়া হবে, এই শর্তে অগ্রিম প্রদান করা হয়। আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্মীদের উদ্দীপ্ত করার জন্য অনেক প্রতিষ্ঠান কর্মীদের কাজে উৎসাহিত করার জন্য বাড়ি তৈরি, ফ্ল্যাট ক্রয়, গাড়ি ক্রয় ইত্যাদি খাতে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে, ফলে এরূপ প্রতিষ্ঠানে চাকরি করতে অনেক কর্মী উৎসাহিত হয়। পরের উপাদানটি হচ্ছে বাসস্থান ভাতা। কর্মীর মূল বেতনের উপর একটি নির্দিষ্ট হারে ভাতা প্রদান করা হলে তাকে বাসস্থান ভাতা বলে। বাসস্থান মানুষের মৌলিক অভাবের অন্তর্ভুক্ত, তাই বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের প্রেষণা দেওয়ার উদ্দেশ্যে এই মৌলিক অভাব পূরণের জন্য বাসস্থান ভাতা বা বাসস্থান সুবিধা দিয়ে থাকে। এরপরের উপাদানটি হচ্ছে যাতায়াত ভাতা। কর্মীদের কর্মস্থলে আসতে যে ব্যয় হয় তার বিপক্ষে মাসিক নির্দিষ্ট হারে ভাতা প্রদান করা হলে তাকে যাতায়াত ভাতা বলে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই যাতায়াত ভাতা প্রদান করা হলে কর্মীরা কাজে উৎসাহিত হয়। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মীদের যাতায়াত সুবিধার জন্য অনেক সময় পরিবহনের ব্যবস্থা করা হয়। বড় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতনের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকেই গাড়ি দেওয়া হয়, যা প্রকৃতপক্ষে কর্মীর আর্থিক সুবিধার সৃষ্টি করে। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যখন পরিবহনের জন্য বাস কিংবা মাইক্রোবাস দেওয়া হয় তখন কিন্তু কর্মীর প্রতিদিনের যাতায়াত খরচটা বেঁচে যায়, যেটা কর্মী আর্থিক সুবিধা হিসেবে মনে করে। এরপরের উপাদানটি হচ্ছে চিকিৎসা ভাতা। কর্মীরা যাতে সুস্থ থেকে কাজ করতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারে, এই জন্য মাসিক বেতনের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়, এটাকে বলা হয় চিকিৎসা ভাতা। এই চিকিৎসা ভাতা প্রদানের মাধ্যমেও কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত করা যায়। এরপরের উপাদানটি হচ্ছে পদোন্নতি। কম দায়িত্ব ও সুযোগ সুবিধা সম্বলিত পদ থেকে অধিকতর দায়িত্ব ও সুযোগ সুবিধা সম্বলিত পদে কর্মীর উন্নয়নকে পদোন্নতি বলা হয়। পদোন্নতির সাথে আর্থিক সুবিধা বৃদ্ধির প্রশ্নটি জড়িত থাকে। এর সাথে ক্ষমতা বা মর্যাদা বাড়ায় পদোন্নতি প্রাপ্তির বিষয়টি কর্মীদের মনে সবসময় উৎসাহ যোগায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি পদোন্নতির ব্যবস্থা থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে কাজ করতে কর্মীরা উৎসাহিত বোধ করে। আর্থিক প্রেষণা দানের পদ্ধতির লাস্ট পয়েন্টটি হচ্ছে অন্যান্য, অর্থাৎ এর আগে যে 9টি উপাদান আমরা পড়লাম এর বাইরেও কিছু উপাদান আর্থিক প্রেষণার পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে আর্থিক পুরস্কার, অর্থাৎ কর্মীকে কোনো জিনিস
পুরস্কার হিসেবে না দিয়ে তাকে সরাসরি নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া যায়। রেশন সুবিধা অর্থাৎ কর্মীর পরিবারের জন্য অনেক সময় প্রতিষ্ঠান থেকে মাসিক চাল, ডাল, তেল, লবণ, চিনি এগুলো দেওয়া হয়, এটাকে বলা হয় রেশন সুবিধা। আর আরেকটা হচ্ছে ক্যান্টিন সহযোগিতা, যে কর্মীরা প্রতিষ্ঠানে কাজ করতে করতে যখন তারা বোর ফিল করবে কিংবা কাজ করতে ভালো লাগছে না, তখন যাতে তারা ক্যান্টিনে গিয়ে একটু চা, কফি, বিস্কিট, স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পারে, সেই কারণে অনেক প্রতিষ্ঠানেই এই ক্যান্টিন সুবিধা দেওয়া হয়। এটাকেও আর্থিক প্রেরণাদানের পদ্ধতির অন্তর্ভুক্ত। এরপরে আমরা পড়ব প্রেরণাদানের অনার্থিক উপায় বা পদ্ধতি। মনে আছে যে ইতিবাচক প্রেরণা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, আর্থিক প্রেরণা পদ্ধতি, আরেকটা ছিল অনার্থিক প্রেরণা পদ্ধতি। এতক্ষণ আমরা প্রেরণাদানের আর্থিক পদ্ধতি পড়েছি, এখন আমরা পড়ব প্রেরণাদানের অনার্থিক পদ্ধতি। কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থাৎ কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করার জন্য অর্থের বাইরে যে উপায় বা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলোকে একসাথে বলা হয় অনার্থিক প্রেরণা। এই অনার্থিক প্রেরণার প্রথম উপাদান হচ্ছে সুষ্ঠু কর্ম পরিবেশ। কর্মী যে পারিপার্শ্বিকতায় কাজ করে তা কর্মবান্ধব হওয়াকে সুষ্ঠু কর্মপরিবেশ বলা হয়। কর্মবান্ধব মানে হচ্ছে যে কাজ করতে গিয়ে কর্মীর কোনো অসুবিধা হবে না, কর্মীর কাজের পরিবেশটা কর্মীর অনুকূলে থাকা, সেটাকে বলা হচ্ছে কর্মবান্ধব। পর্যাপ্ত জায়গা, আলো বাতাসের সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজানো গোছানো পরিবেশ, উপযুক্ত নিয়ম নীতি, উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক সব মিলিয়ে প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে ওঠে। কর্মী যেখানে কাজ করে সেই স্থানের পরিবেশ উন্নত হলে তা কর্মীদের মনোবলকে উন্নত করে। এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ যেমন পর্যাপ্ত ওয়াশরুম, সুপরিসর ক্যান্টিন, বিশ্রামাগার, প্রার্থনাগার ইত্যাদির ব্যবস্থা থাকলে কর্মীরা খুশি হয়। অনার্থিক প্রেরণাদানের দ্বিতীয় উপাদানটি হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ কর্মী কাজের ক্ষেত্রে যদি নিজেকে নিরাপদ মনে না করে তখন সে কাজের প্রতি নিরুৎসাহিত হয়। সেই জন্য কাজের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ যথাসম্ভব কমানোর চেষ্টা করা দরকার। এছাড়া চাকরি যাওয়ার ভয় যাতে কর্মীকে ব্যাকুল করে না রাখে সেদিকেও প্রতিষ্ঠানের লক্ষ্য রাখা দরকার। ৩ নম্বর উপাদানটি হচ্ছে আকর্ষণীয় কাজ। কর্মী যাতে সন্তুষ্ট চিত্তে কাজ করতে পারে এমন কাজকেই কর্মীর জন্য আকর্ষণীয় কাজ হিসেবে বিবেচনা করা হয়। কর্মীরা আনন্দদায়ক ও অবদানমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত হয়। তাই কাজকে আনন্দপূর্ণ করা এবং কর্মী যে কাজ করছে তার গুরুত্ব তাদের নিকট তুলে ধরার ব্যবস্থা করতে হয়। এছাড়া কর্মীদের প্রবণতা অনুযায়ী তাকে কাজ দেওয়া উচিত, অর্থাৎ যে কর্মী যে ধরনের কাজ করতে পছন্দ করে তাকে সেই ধরনের কাজ দেওয়া উচিত। তাহলে কি হবে? কর্মী স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আন্তরিকতার সাথে সেই কাজটি করতে সক্ষম হবে। অনার্থিক প্রেরণার ৪ নম্বর উপাদানটি হচ্ছে উত্তম ব্যবহার। একজন ব্যক্তির অবস্থান বিবেচনায় তার নিকট থেকে যে ব্যবহার প্রত্যাশা করা হয় তাই হচ্ছে উত্তম ব্যবহার।
একজন নির্বাহী বা তত্ত্বাবধায়ক যদি অধস্তনদের সাথে সদয় ব্যবহার করে এবং যোগ্য প্রশিক্ষক হিসেবে তাদের মান উন্নয়নের চেষ্টা করে, তাহলে সহজেই অধস্তনদের স্বতঃস্ফূর্ত আগ্রহ সৃষ্টি করে কাজ আদায় করা সম্ভব হয়। 5 নম্বর উপাদান হচ্ছে ভালো কাজের প্রশংসা। অর্থাৎ কোনো কর্মী ভালো কাজ করলে তার কাজের প্রশংসা করতে হবে। ভালো কাজের জন্য প্রশংসা করলে কর্মী কাজের প্রতি আরো উৎসাহিত হবে এবং আনন্দের সাথে বা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। এর পরের উপাদানটি হচ্ছে প্রশিক্ষণ সুবিধা। কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তত্ত্বজ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের আনুষ্ঠানিক চেষ্টাকে বলা হয় প্রশিক্ষণ। উত্তম প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে। এটি কর্মীদের পদোন্নতি লাভে বা অধিক দায়িত্বপূর্ণ কাজে অংশগ্রহণে সক্ষম ও সাহসী করে তোলে। এর পরের পয়েন্টটি হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা। অধস্তন সবার প্রতি ন্যায্য ও সৎ আচরণ করাকে সুবিচার প্রতিষ্ঠা বলে। প্রতিষ্ঠানের কাজে যদি অন্যায় অবিচার করা হয় তাহলে স্বাভাবিকভাবেই কর্মীরা ক্ষুব্ধ হয়। প্রতিষ্ঠানের সকল স্তরে ও সকল কাজে যদি সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং সব কর্মীর সাথেই সমান আচরণ করা যায়, তাহলে তা কর্মীদের কার্যক্ষেত্রে প্রণোদিত করে। এর পরের উপাদানটি হচ্ছে সংঘ সমিতি করার সুযোগ। কাজের ক্ষেত্রে কর্মীদের নিজ চাকরি সংক্রান্ত বিষয়ে দল করার অধিকারকে সংঘ সমিতি করার সুযোগ বলে। এরূপ করার অধিকার বর্তমান সময়ের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীদের অন্যতম দাবি হিসেবে বিবেচিত হয়। তাই এরূপ সংঘ সমিতি করার সুযোগও কর্মীদের কাজের ক্ষেত্রে উৎসাহিত করে। এর পরের পয়েন্টটি হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। সুনাম হলো এমন এক ধরনের অদৃশ্যমান সম্পদ যা সহজেই প্রতিষ্ঠান ও এর পণ্য বা সেবাকে অন্যের নিকট গ্রহণযোগ্য করে তোলে। কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করে তার সুনাম অন্যদের পাশাপাশি কর্মীদের মাঝেও প্রেরণা যোগায়। ভালো প্রতিষ্ঠান কর্মীরা সহজে ছাড়তে চায় না, বরং তা তাদের গর্বের বস্তুতে পরিণত হয়। অনার্থিক প্রেষণার সর্বশেষ পয়েন্ট হচ্ছে বা উপাদান হচ্ছে অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা। কর্মীদের মানসিক প্রশান্তি ও কাজে একঘেয়েমি দূর করার জন্য বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ইত্যাদির ব্যবস্থা করা যেতে পারে। এরপর এসছে নেতিবাচক প্রেষণা পদ্ধতি। মনে আছে আমরা একদম শুরুতেই বলেছিলাম যে প্রকৃতি অনুযায়ী প্রেষণাদানের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, ইতিবাচক প্রেষণাদান পদ্ধতি আরেকটা হচ্ছে নেতিবাচক প্রেষণাদান পদ্ধতি। এতক্ষণ আমরা যা পড়েছি সেটা ছিল ইতিবাচক প্রেষণাদান পদ্ধতির প্রকারভেদ, অর্থাৎ ইতিবাচক প্রেষণাদান পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আর্থিক প্রেষণাদান পদ্ধতি এবং অনার্থিক প্রেষণাদান পদ্ধতি। আর এখন আমরা পড়ছি প্রকৃতি অনুযায়ী প্রেষণাকে যে দুই ভাগে ভাগ করা হয়েছিল, ইতিবাচক এবং নেতিবাচক। এখন আমরা পড়ব নেতিবাচক প্রেষণাদান পদ্ধতি। ভীতি প্রদর্শন অর্থাৎ কর্মীকে ভয় প্রদর্শন করা, ভয় দেখানো, শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে কর্মীদেরকে সাময়িকভাবে কাজে উদ্দীপ্ত করার প্রক্রিয়াকে নেতিবাচক প্রেষণাদান পদ্ধতি বলে।
উদ্দীপ্ত মানে হচ্ছে উৎসাহিত করার প্রক্রিয়াকে নেতিবাচক প্রেষণাদান পদ্ধতি বলে। চাপ প্রয়োগ, সুবিধা আটকে রাখা, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদিও এর মধ্যে পড়ে। অর্থাৎ কর্মীদের চাপে রাখা, যে হুমকি দেওয়া যে কাজে ভুল করলে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে না পারলে আপনার চাকরি চলে যাবে। সুবিধা আটকে রাখা, যে কর্মীর হয়তো ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া কিংবা তার পদোন্নতি পাওয়ার কথা সেই পদোন্নতি বন্ধ করে দেওয়া, এগুলোও হচ্ছে তোমার নেতিবাচক প্রেষণাদান পদ্ধতির মধ্যে পড়ে। এতে কর্মীরা কার্যত উৎসাহিত হয় না, মানে প্রকৃতপক্ষে কর্মীরা এই নেতিবাচক প্রেষণাদান পদ্ধতিতে উৎসাহিত হয় না, তবে সাময়িকভাবে কাজের প্রতি আগ্রহী হতে পারে। ভয়ভীতি প্রদর্শন বা শাস্তি প্রদান করলে, চাপ প্রয়োগ করলে, সুবিধা আটকে রাখলে তারা সাময়িকভাবে কাজের প্রতি আগ্রহী হয়। পরে প্রেষণাদানের ইতিবাচক পদ্ধতি প্রয়োগ করে তাদেরকে কাজের স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করলে ভালো ফল লাভ সম্ভব। অর্থাৎ নেতিবাচক প্রেষণাদান পদ্ধতি খুব স্বল্প সময়ের জন্য প্রয়োগ করা যেতে পারে। যখন কর্মী কাজের প্রতি আগ্রহী হবে তখন আবার প্রতিষ্ঠানকে ইতিবাচক প্রেষণাদান পদ্ধতি ব্যবহার করে কর্মীকে কাজের প্রতি উৎসাহিত করতে হবে। এতক্ষণ আমরা যা পড়লাম তার মধ্যে থেকে আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন খেয়াল করো, আর্থিক প্রেষণা বা প্রণোদনা বলতে কি বোঝায়? প্রেষণার প্রতিশব্দই হচ্ছে প্রণোদনা, যে কোনো একটি শব্দ ব্যবহৃত হয়ে প্রশ্ন হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনার্থিক প্রেষণা বা প্রণোদনা বলতে কি বোঝায়? এরপরে দেখো, ঢাকা বোর্ড 2019-এর 5 নং সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ আমরা আজকে যে প্রেষণার গুরুত্ব এবং প্রেষণা দানের পদ্ধতি পড়েছি এর মধ্য থেকেই এই বোর্ড কোশ্চেন যে 3টা দিয়েছি এই 3টা প্রশ্ন আর্থিক এবং অনার্থিক প্রেষণা দান পদ্ধতি থেকে হয়েছে। রাজশাহী বোর্ড 2019-এর 6 নং সৃজনশীল প্রশ্ন আর যশোর বোর্ড 2019-এর 9 নং সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য ঢাকা বোর্ড 2019-এর 5 নম্বর সৃজনশীল প্রশ্নর গ নম্বরের আনসারটা আমি বলে দিচ্ছি। ক খ তোমরা তোমাদের প্রতিটা অধ্যায় শেষে দেখবা যে জ্ঞানমূলক এবং অনুধাবনের প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে তোমরা খুঁজে বের করতে পারবে। গ নম্বর প্রশ্নে বলা আছে যে সবুজ তার প্রতিষ্ঠানে কর্মীদের প্রেষণা দানে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করেন, ব্যাখ্যা করো। আচ্ছা, আমি একটু উদ্দীপকও পড়ছি তোমাদের সুবিধার জন্য, তা নাহলে বুঝতে পারবা না। এখানে বলা হয়েছে, সাথী ও সবুজ দুইজন দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কর্মীরা যাতে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারে সেজন্য সাথী প্রতিষ্ঠানের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহার সহ কাজের প্রশংসা করেন, ফলে কর্মীগণ তার প্রতিষ্ঠানে কাজ করে সন্তুষ্ট। অপরদিকে সবুজ কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে মুনাফার অংশ ন্যায্য পারিশ্রমিক দিলেও কাজের পরিবেশ ও নিরাপত্তা ভালো না থাকার কারণে কর্মীরা প্রায় কাজ ছেড়ে চলে যায়। তাহলে সবুজ প্রেষণা দানের কোন ধরনের পদ্ধতি ব্যবহার করেছে বলো? সে কর্মীদেরকে মাঝে মাঝে মুনাফার অংশ এবং ন্যায্য পারিশ্রমিক দেয়, তাহলে এটা হবে আর্থিক প্রেষণা দান পদ্ধতি ব্যবহার করেছে। তখন আর্থিক প্রেষণা দান পদ্ধতি বলতে কি বোঝায় সেটা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলিয়ে তুমি আনসার কমপ্লিট করবা। আমি কিন্তু ক্লাসেও শিখিয়েছি তোমাদের যে প্রয়োগের কোশ্চেনের উত্তর কিভাবে লিখতে হয়। ঢাকা বোর্ড 2019-এর 5-এর ঘ নম্বর প্রশ্ন যেটা, সাথী ও সবুজ কর্তৃক গৃহীত প্রেষণা দানের পদ্ধতির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? সাথী কিন্তু
অনার্থিক প্রেষণাদান পদ্ধতি ব্যবহার করেছিল। সে কি করেছিল দেখো, যে সাথী প্রতিষ্ঠানের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের কাজের প্রশংসা করেন, ফলে কর্মীরা তার প্রতিষ্ঠানে কাজ করে সন্তুষ্ট। আর সবুজের প্রতিষ্ঠানে সবুজ মুনাফার অংশ দেন, ন্যায্য পারিশ্রমিক দেন, কিন্তু তার কাজের পরিবেশ এবং নিরাপত্তা ভালো না থাকার কারণে কর্মীরা প্রায় কাজ ছেড়ে চলে যায়। তাহলে এই সাথী ব্যবহার করেছে অনার্থিক প্রেষণাদান পদ্ধতি, আর সবুজ ব্যবহার করেছে আর্থিক প্রেষণাদান পদ্ধতি। এই উদ্দীপকের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে দুজনের মধ্যে সাথী কর্তৃক গৃহীত প্রেষণাদান পদ্ধতিটি শ্রেষ্ঠ, অর্থাৎ অনার্থিক প্রেষণাদান পদ্ধতি শ্রেষ্ঠ। তারপর অনার্থিক প্রেষণাদান পদ্ধতি বলতে কি বোঝায় সেটা লিখবা। তারপরে এই দুটো প্রেষণাদানের পদ্ধতির মধ্যে তুলনা করে তোমাকে উপসংহার টানতে হবে। এই পরের দুটো প্রশ্ন 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন তোমার আর্থিক প্রেষণা এবং অনার্থিক প্রেষণার মধ্য থেকেই এসেছে। আশা করছি তোমরা প্রশ্নগুলো পড়লেই উত্তরটা বুঝতে পারবে। আশা করছি আজকের পড়াটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।